আচ্ছা, 140 আপনারা দেখতে পাচ্ছেন চরিত্র সাক্ষী। সাক্ষীর ক্ষেত্রে চরিত্রটা কি ধরনের হবে, কেমন, বা চরিত্র সম্পর্কে যদি সাক্ষ্য দেন, এই চরিত্র সম্পর্কের ক্ষেত্রে কি জেরা পুনঃ জেরা করা যাবে কিনা। সবসময় খেয়াল রাখবো, আমরা সবসময় জেরা জবানবন্দি সময় আমরা অনেক কোনো ক্ষেত্রে আমরা জেরা এবং কোনো ক্ষেত্রে যে আমরা কি কি বলে জবানবন্দি এবং জেরা ইয়ের ক্ষেত্রে জবানবন্দির ক্ষেত্রে আমরা কিন্তু জেরা করতে পারিনি, নেই। তারপর হচ্ছে লিডিং কোশ্চেন ক্ষেত্রে কি, জন্ম জেরার ক্ষেত্রে আমরা ওগুলো পাইলাম। তো এখানে চরিত্র সম্পর্কে সাক্ষ্য দেন, ওয়েটনেস টু ক্যারেক্টার, তাকে জেরা। ক্রস এক্সামিনেশন আমরা জানি, জেরা হচ্ছে ক্রস এক্সামিনেশন এবং পুনঃ জেরা রি এক্সামিনেশন করা যাবে, দুইটাই করা যাবে চরিত্র ক্ষেত্রে। আচ্ছা, এখানে আর তো আমরা যদি স্টাডি করি, এই সেকশনটা পর্যালোচনা করি, মেন বই দেখবেন, যখন কোনো মামলায় কোনো ব্যক্তির চরিত্র প্রাসঙ্গিক হয়, যখন কোনো মামলার ব্যক্তির চরিত্র সম্পর্কে প্রাসঙ্গিক হয়, তখন ভালো ভালো বা খারাপ সম্পর্কে যে ব্যক্তি আদালত সাক্ষ্য দেন তাকে চরিত্র সাক্ষী বলা হয়। আমরা আদালতে কিন্তু এই যে ফৌজদারি মামলা সবসময় তার চরিত্র ভালো, তারপর এটা হলো প্রাসঙ্গিক বিষয়, এটা আমরা পড়ে আসছি আমার পিছনে। তবে এখানেও একই, যখন কোনো মামলায় কোনো ব্যক্তির চরিত্র নিয়ে কোনো বিষয়ে প্রাসঙ্গিক হয়, তখন তার ভালো বা খারাপ, ভালো বা দুইটাই, পজিটিভ এবং নেগেটিভ সম্পর্কে যদি আদালত সাক্ষ্য দেন, তাহলে তার চরিত্র সাক্ষী বলা হবে। তাহলে 140 দ্বারা আমি স্টাডি করে যা দেখবো, দুইটা বিষয় প্রথম পড়েছিলাম। একজন এই ধরনের সাক্ষী বিপক্ষকে জেরা করতে পারবে এবং প্রয়োজনে তাকে আবার পুনরায় জেরা করা যাবে। দুইটা ক্ষেত্রে করা যাবে, চরিত্রের ক্ষেত্রে 140 ধারার ক্ষেত্রে জেরাও করতে পারবেন এবং প্রয়োজন তাকে পুনরায় জেরা করা যাবে। অর্থাৎ এখানে দাঁড়ালো কি, চরিত্র সাক্ষী সাধারণ সাক্ষীর মতো জেরা পুনঃ জেরা অন্তর্ভুক্ত। এই চরিত্র সাক্ষীর ক্ষেত্রে সাধারণ যে সাক্ষীর মতো যে জেরাগুলো, এখানে স্পেসিফিক ভাবে চরিত্র সাক্ষী ও সাধারণ সাক্ষীর মতো জেরা পুনঃ আওতাভুক্ত করা হয়েছে। উদাহরণটা কি, রহিমের বিরুদ্ধে চুরি মামলা হয়েছে। এখন রহিমের বিরুদ্ধে চুরি মামলা হয়েছে, রহিমের পক্ষ থেকে একজন ব্যক্তি আদালতে বলেন রহিম খুব সৎ সুনামের অধিকারী। এখন বলতেই পারে চুরি মামলা হয়েছে, সে একজন ব্যক্তি সৎ এবং সুনাম বলতে বলাটা সমস্যা নাই। এক্ষেত্রে বিপক্ষ আইনজীবী তাকে জেরা করতে পারবেন। যেমন আপনি জানেন যে রহিমের বিরুদ্ধে আগে কোনো মামলা ছিল, আপনি জানেন রহিমের বিরুদ্ধে আগে কোনো মামলা ছিল, এটা জেরা করতে পারে। বিপক্ষ আইনজীবী যিনি থাকবেন তাকে বলতে, আপনি কি জানেন রহিমের বিরুদ্ধে আগে কোনো মামলা ছিল, প্রশ্ন করে দিচ্ছে। আরেকটা উদাহরণ দিচ্ছে, কোন আসামির বিরুদ্ধে ধর্ষণের মামলা, এখন হলো ধর্ষণের মামলা আসছে, কোন আসামির বিরুদ্ধে ধর্ষণের মামলা, আসামির পক্ষ থেকে বলা হলো সে ভালো চরিত্রের মানুষ। এখন এখন 9-এর 1-এ মামলা হয়েছে, এখন তাকে সে বললো সে আসামের পক্ষ থেকে বলা হলো সে ভালো চরিত্র মানুষ। এরকম হয়, আমরা মামলা তদন্ত করতে যাই এরকম, এবং সে কোর্টে যাই আমরা এরকম তদন্ত করে দিচ্ছি। এই কথা বলবেন না। এখন প্রসিকিউশন সেই চরিত্রের সাথে জেরা তার বক্তব্য সত্যতা যাচাই করতে পারে। সে একজন 9-1-এর মামলা আবার বলতেছে যে ভালো চরিত্র, তাহলে প্রসিকিউশন সেই চরিত্রের যে জেরা তার বক্তব্যের যে সত্যতা যাচাই করতে পারবে। আমরা এখানে গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট দেখবো। এই চরিত্রগত যে সাক্ষী রয়েছে, তার বই তার যে ব্যক্তির নৈতিক যে গুণাবলী সম্পর্কে সাক্ষ্যদানকারী ব্যক্তি জেরা করা যাবে, পুনঃ জেরা করা যাবে। এই দুটি আমরা দেখলাম সামনে, যে চরিত্রগত সাক্ষীর ক্ষেত্রে তার ব্যক্তির যে নৈতিক গুণাবলী সম্পর্কে সাক্ষ্যদানকারী ব্যক্তি কি করা যাবে, তাকে জেরা করা যাবে এবং পুনঃ জেরা করা যাবে। এই একমত 140-এর ক্ষেত্রে আমরা দেখবো। এবং সে হচ্ছে সাধারণ সাক্ষীর মতো কি হবে, প্রক্রিয়ার মতো প্রযোজ্য হবে। এই কারো কাছে মেন বই আছে? কারো কাছে সামনে মেন বই আছে? আচ্ছা, সাক্ষ্য আইনে 140 দ্বারা কোন বিষয়ে প্রযোজ্য আমরা দেখলাম, চরিত্র সাক্ষী। চরিত্র সাক্ষীকে জেরা করা যাবে কি, যাবে কি, যাবে। চরিত্র সাক্ষীকে পুনঃ জেরা করা যায়, যায়। চরিত্র সাক্ষী কি বিষয়ে সাক্ষ্য দেন, কি বিষয়ে সাক্ষ্য, তার ব্যক্তির নৈতিক গুণাবলী, এটা তার নৈতিক গুণাবলী দিতে হবে। চরিত্র সাক্ষীকে এমন প্রক্রিয়া আওতায় আনা হয়, কোন প্রক্রিয়া আনা হয়, প্রক্রিয়া দুইটা, একটা জেরা এবং পুনঃ জেরা। আচ্ছা, কারো কাছে মেন বই আছে? জি স্যার। একটু আচ্ছা জোরে স্যার। জোরে পড়বেন, 140টা জোরে জোরে পড়বেন সবাই, সবাই একটু মনোযোগ দেন। এখান থেকে এমসিকিউ আসবে আপনাদের, হ্যাঁ বলেন।
মেন বই থেকে বের করেন। 140। চরিত্র সম্পর্কে সাক্ষ্য। চরিত্র সম্পর্কিত সাক্ষ্যকে জেরা করা ও তাহার পূর্ণ জবানবন্দি গ্রহণ করা যাইতে পারে। এইটুকুই? তাহলে এটাই কিন্তু জি এমসিকিউ। স্যার। আবার বলেন, আরেকবার বলেন, সবাই শুনুন। চরিত্র সম্পর্কিত সাক্ষীকে জেরা করা ও তার পূর্ণ জবানবন্দি গ্রহণ করা যেতে পারে। আচ্ছা, এই কথাটা রাসেলের প্রশ্ন এটুকু করেন দেওয়া তো। স্যার। রাসেলের একটা প্রশ্ন তৈরি করেন তো। রাসেলকে একটা প্রশ্ন তৈরি করেন, রাসেল উত্তর দিবে। এটা নিয়ে স্যার। হ্যাঁ, একটা প্রশ্ন তৈরি করেন। প্রশ্ন তৈরি করতে পারছেন না নাকি? আমি স্যার এইমাত্র ঢুকছি ক্লাসে, তো ঘুমাই শুয়েছিলাম। আচ্ছা আচ্ছা, তাহলে একদিন বলেন তো, এটা নিয়ে একটা প্রশ্ন তৈরি করেন তো, একটা এমসিকিউ তৈরি করেন তো। বলে দিয়ে দিচ্ছি। আসতেছে না কারো? বুঝলাম না। এখন দেখেন, বুঝতে পারছি। 146। মনোযোগ দেন, আমরা একটু টপকে আরেকটু আসলাম। এখন এই যে আমরা জবানবন্দি এবং জেরা, কোন জেরা যেটা, এই ক্ষেত্রে এখন এই যে আপনি জেরাগুলা করবেন, মনোযোগ দেন, 146, মনোযোগ দেন। এই যে জেরাগুলা করবেন আপনারা, ক্রস এক্সামিনেশন, এই জেরা কি কি প্রশ্ন করা বৈধ, আপনি কি কি প্রশ্ন করতে পারবেন। সবাই মনোযোগ দেন, খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। একটার সাথে আটা অনেকটা রিলেটেড, কি কি বিষয়ে প্রশ্ন করতে পারবেন। শুধু একজন চরিত্র নিয়ে কথা বলতেছেন, তাকে চরিত্রগত তাকে কি কি করা যাবে তার ভিতরে, অর্থাৎ জেরা এবং কোন জেরা প্রশ্ন, এটাই করতে চাইছিলাম আপনারা, যে চরিত্রগত সাক্ষীকে একজন সাক্ষী কি ধরনের প্রশ্ন করা যাবে, জেরাও করা যাবে, কোন জেরা করা যাবে, জাস্ট এটাই উত্তর জানতে চাইছিলাম, কেউ বলতে পারলেন না। আচ্ছা, তাহলে 146-এ জেরার ক্রস এক্সামিনেশনে কি কি প্রশ্ন করা বৈধ, এটা একটা রিটেনের প্রশ্ন, যে কোন কোন বিষয়ে প্রশ্ন করতে পারবেন বা কি কি জিজ্ঞাসা করতে পারবেন, অর্থাৎ বৈধ কি কি। তাহলে আমরা দেখতে পাই, যখন কোনো সাক্ষীকে জেরা করা হয় তখন তার নিম্নোক্তর ক্ষেত্রে যে নিম্নগুলো যে বিষয়গুলো রয়েছে, এই বিষয়গুলো আমরা জেরা করতে পারবো। প্রথমত কি, তার সত্যবাদিতা যাচাই করার জন্য। এই যে সত্যবাদা যে বাদিতা যাচাই করার জন্য আমরা 155 পড়ছি না, তার বিশ্বাসযোগ্যতা, সাক্ষীর যে একদম বিশ্বাসযোগ্যতা অভিশংসন করতেছি না আমরা, যে সাক্ষীগুলো নিয়ে আসছে, ওখানে বলা হয়েছে না সত্যবাদিতা যাচাই করার জন্য। এটার মানেটা কি, যে অভিশংসনটা করবেন, এটাই তো মূলত উদ্দেশ্য, আর সত্যবাদিতা যাচাই করার জন্য এইরকম প্রশ্ন করা যাবে। অর্থাৎ সাক্ষ্য সত্য বলছে কিনা তা পরীক্ষা করার জন্য প্রশ্ন করা যাবে। বুঝতে পারছেন? আমরা ওখানে কিন্তু কথাগুলো পড়ছি, এই জন্য এই সাক্ষ্য আইনের এই কিছু সেকশন একটার সাথে একটা অনেকটা মোটামুটি কানেক্টেড, এবং ভাষাগত অনেকগুলো ঢুকে গেছে একটার সাথে। উদাহরণ, আপনি কি কখনো মিথ্যা সাক্ষ্য দিয়েছেন? এই যে আমরা অনেক সময় সাক্ষ্য দেই, অনেক সময় সব শেষে বলে যে আপনি মিথ্যা সাক্ষ্য দিয়েছেন, তাহলে আমরা কি বলি, যে আপনার বক্তব্য সঠিক নয়। তা আপনি কি কখনো মিথ্যা সাক্ষ্য দিয়েছেন, আপনি কি ঘটনার সময় উপস্থিত ছিলেন, এই সত্য কথা সত্য বাদ দেওয়া যাচাই করার জন্য এই প্রশ্নগুলো বৈধ। আপনি জেরার সময় এই প্রশ্নগুলো করতে পারবেন। 146-এ লিমিট করে দিছে, এবং 146 থেকে 146 থেকে 47, 48, 49, 50, 51 এই পর্যন্ত আপনি কি ধরনের প্রশ্ন করবেন, কি কি প্রশ্ন করতে পারবেন, এটা কি কুৎসামূলক, এটা করা যাবে না, এটা কি আপনার হচ্ছে অশ্লীল প্রশ্ন করা যাবে না, এরকম আমাদের বাইন্ডিং করে দিচ্ছে সাক্ষ্য আইন, একটা সীমা দিয়ে দিচ্ছে, এই সীমাগুলো আমাদের পড়তে হবে। আচ্ছা, দুই কি, সে কি বা এবং তার সামাজিক ব্যক্তিগত অবস্থা নিয়ে তার জানার জন্য, অর্থাৎ টু ডিসকভার হু ইজ অ্যান্ড হোয়াট ইজ পজিশন ইন লাইফ, অর্থাৎ তার যে সামাজিক জীবন, তার যে অবস্থান, এটা নিয়ে আপনি প্রশ্ন করতে পারবেন। সে কে, সে কি ধরনের ব্যক্তিটা কি ধরনের, তার অবস্থান কেমন, এটাও আপনি এই ধরনের প্রশ্ন করতে পারবেন। এটা এই আইনটা একটু সংশোধন আনা হয়েছে। উদাহরণটা কি, আপনার পেশা কি, আপনার আসামির সাথে কোনো আত্মীয়তা আছে কি, এই যে এই ধরনের প্রশ্ন, আপনার আসামির সাথে কোনো আত্মীয়তা আছে কি। দুই নাম্বারটা তার পজিশন, এক নাম্বারটা তার সত্যবাদিতা যাচাই করার জন্য, দুই নাম্বারটা তার পজিশন, তার ব্যক্তিগত অবস্থান যাচাই করার জন্য। তিন নাম্বারটা কি, তিন নাম্বার হচ্ছে তার চরিত্রে আঘাত করে তার বিশ্বাসযোগ্যতা দুর্বল করার জন্য। এটা আমরা কই কই পাইছি এই কথাটা, টু শেক হিজ ক্রেডিট বা ইনজুরি হিজ ক্যারেক্টার। এই যে তার চরিত্র আঘাত করে বিশ্বাসযোগ্যতা দুর্বল করে, এমন কোনো কোশ্চেন করা যাবে না
যেটা হচ্ছে সেটা অশ্লীল, খারাপ, আদালতে একদম দৃষ্টিকটু, এরকম প্রশ্ন করা যাবে না। করলেও আদালত অনুমতি করতে হবে। আচ্ছা, তার চরিত্রে আঘাত করে বিশ্বাসযোগ্যতা দুর্বল করার জন্য, এই যে আমরা যেটা বিশ্বাসযোগ্যতা পড়ছিলাম, তাহলে এমন গুরুত্বপূর্ণ বিষয় হলো এমন প্রশ্ন করা যেতে পারে যেমন উত্তর তাকে অপরাধী প্রমাণ করতে পারে। এমন একটা প্রশ্ন করবেন যে ক্রেডিট বা ইনজুরি হিজ ক্যারেক্টার ক্ষেত্রে তাকে অপরাধী প্রমাণ করতে পারে, এটা তার জরিমানা বা শাস্তির ঝুঁকিতে ফেলতে পারে, তার সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হতে পারে। এবং এই সব অর্থাৎ জেরার সময় প্রশ্নের পরিধি অনেক বিস্তৃত, জেরার সময় প্রশ্নের পরিধিগুলো অনেক বিস্তৃত কথা বলছে। এগুলো আপনি করতে পারেন, এগুলো একটা বাইন্ডিং দিয়ে দিচ্ছে। যা সে যদি তাকে আপনার চরিত্রে আঘাত করে বিশ্বাসযোগ্যতা দুর্বল করতে পারবেন, তো প্রশ্ন তাকে অপরাধী প্রমাণ করতে পারে, তার জরিমানা শাস্তি ঝুঁকিতে ফেলতে পারে, সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ করতে পারবে। এইসব হচ্ছে অনেক বিস্তৃত। আরেকটা বিষয় আছে আমাদের, যেটা আমরা ৯-১ মামলাগুলো যেগুলো আমরা পাবো, এটাই হচ্ছে আগে ছিল না, এটা একটা সংশোধিত আনা হয়েছে, যে দর্শন মামলা ক্ষেত্রে বিশেষ বিধানটা কি। এই ৯-১ মামলার বিশেষ বিধানটা কি, যে এই মামলার চেষ্টায়, অর্থাৎ ৯-১ মামলার চেষ্টায় বা ৯-৪ খ, যেটা চেষ্টায় মামলায় অ্যাটেম্প্ট টু, এইটা যেটা বলছে, তখন ক্ষেত্রে এগুলা করা যাবে না। এটা আপনারা স্ক্রিনে যেটা দেখতে পারতেছেন, যে ৯-১ ক্ষেত্রে এটা করা যাবে না, যে ভুক্তভোগীর সাধারণ অনৈতিক চরিত্র, এটা করতে পারবেন না। পূর্বের তার যে এই যে আপনারা আজকে লিখছেন যৌন আচরণ আর হচ্ছে বা যে সংজ্ঞাটা, এই যে এরকম কোন কোশ্চেন যেটা আসে যে ভুক্তভোগীর আদৌ সাধারণ অনৈতিক চরিত্র এবং পূর্বের যে আচরণটা, এরকম প্রশ্ন করা যাবে না। এটা আবার লিমিট করে দিছে একমাত্র ৯-১ মামলায়, যে সরাসরি এই শব্দগুলো ব্যবহার করা যায় না ইয়েতে ধরে। তাহলে হচ্ছে এই মামলা ৯-১ মামলার বিশেষ বিধানটা কি, অবশ্যই তার ভুক্তভোগী যিনি ভিকটিম থাকবে তার অনৈতিক চরিত্র সাময়িক প্রশ্ন করা যাবে না। পূর্বের যে আচরণটা রয়েছে তার এরকম কোনো কোশ্চেন করা যাবে না যে আপনি এরকম আগে থেকে করেন। এটি ভিকটিমকে অপমান, মানসিকভাবে আঘাত রক্ষা, কারণ এই জন্য করা যাবে না, উদ্দেশ্য একটাই, উদ্দেশ্য হচ্ছে যে ভিকটিম যাতে তার অপমান ভাবে, মানসিক ভাবে এই কথাটা বলার পরে সে যে ট্রাই টু কমিট, অ্যাটেম্প টু কমিট করতে পারে বা সুসাইড, এরকম কোনো কিছু করে ফেলতে পারে। তার জন্য এটা বিশেষ বিধান, এটি সংশোধন হয়েছে। এটা হলো একজন কি বলে, একজন ভিকটিমকে তার মানসিক আঘাত থেকে রক্ষা করার জন্য এটা সংশোধন করেছে। খেয়াল রাখবেন যে দর্শন ইয়ের মামলা আর একের মামলার ক্ষেত্রে বিশেষ বিধান কি ১৪৬-এ। তবে ব্যতিক্রম, আবার লাগছে, তবে ব্যতিক্রম আদালত অনুমতি ছাড়া এই ধরনের প্রশ্ন করতে পারবেন না, যেটা বললাম, আদালতের অনুমতি ছাড়া এই ধরনের কোশ্চেন করতে পারবেন না। শুধু তখনই করা যাবে, আমি তো বললাম যে অনুমতি নিয়ে করা, অনুমতি ছাড়া করতে পারে না, অনুমতি নিয়ে করা করা যাবে আদালত মনে করবে ন্যায় বিচার স্বার্থে প্রশ্নটি অত্যাবশ্যক। বুঝতে পারছেন? তাহলে আমরা এই যে আদালত মনে করে ন্যায় বিচার স্বার্থে, আর যদি প্রশ্নটি খুবই অত্যাবশ্যক করলে আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠিত, তাহলে করা যাবে আদালত অনুমতি। সহজভাবে আমরা দেখলাম, যারাই প্রশ্ন করা যাবে যদি সততা যাচাই করা, পরিচয়, অবস্থান জানার জন্য, বিশ্বাস দুর্বল করার জন্য, এই তিনটি পয়েন্টই হচ্ছে গুরুত্বপূর্ণ। কিন্তু ৯-১ মামলা চরিত্র পূর্ব যে আচরণগুলো নিষিদ্ধ, আদালতের বিশেষ অনুমতি ছাড়া নয়। উদাহরণটা কি, দুইটা দ্বন্দ্ব হয়েছে, একটি উদাহরণ হচ্ছে সাধারণ মামলার ক্ষেত্রে একজন সাক্ষী বলেছে তিনি ঘটনা দেখেছেন, যারা তাকে জিজ্ঞাসা করলো আপনি কি আসামির আত্মীয়, প্রশ্ন করলেন, এটি প্রশ্নটা বৈধ ১৪৬-এর ২-এ। আবার ৯-১ মামলা কি হবে, আসামি পক্ষ ভিকটিমকে জিজ্ঞেস করতে চাইলে আপনি কি এক অন্য কারোর সাথে রিলেশনও ছিলেন, এরকম রিলেশনে ছিলেন, এটি সাধারণ নিষেধ, সরাসরি বলতে পারেন না। যদি আদালত অনুমতি না দেয়, আদালতের অনুমতি নিয়ে করতে, যদি ন্যায় বিচারের স্বার্থে এটা যদি করা হয়, প্রশ্নটি বৈধ করা যাবে, অনুমতি ছাড়া করা যাবে না। পরীক্ষার জন্য ছোট ছোট রিমাইন্ডার আমরা যদি মনে রাখি থাকে, সত্য, পরিচয়, চরিত্র, অর্থাৎ সত্য, পরিচয়, চরিত্র, এই তিনটার ক্ষেত্রে অবশ্যই প্রশ্ন হবে ৩ কারণে, যে সততা যাচাই, পরিচয় জানায়, চরিত্রে আঘাত, এই এই ক্ষেত্রে অবশ্যই কি সততা যাচাই, পরিচয়। কিন্তু আবার লেখছে ৯-এর মামলা ভিকটিমের চরিত্রে প্রশ্ন নিষিদ্ধ। আমরা এই ৩টা ক্ষেত্রে আমরা গুরুত্ব দিব। এই যে পিডিএফটা আছে হুবহু আছে, বা মেন বই আপনার যেটা যেভাবে আছে আপনারা একটা মুখস্থ করে ফেলবেন। এটা একটা রিটেনের প্রশ্ন। মোটামুটি আজ থেকে এখন আপনাদের ওই যে ১৪৫, ১৫৭, এই দুইটা কোশ্চেন আলোচনা করলে আপনাদের মোটামুটি সাক্ষরের আলোচনা শেষ। এখন আমরা যেখান থেকে আলোচনা করতেছিলাম যেইভাবে মোটামুটি বিস্তারিত, ওখান থেকে আবার আমরা পর্যায়ক্রমে আমরা এই গ্রুপ স্টাডিতে করবো, আর মেইন ক্লাস আমাদের তো প্যানেল কোড চলবে। তাহলে আমরা ১৪৬ মূলত কোন বিষয় সম্পর্কিত আমরা দেখলাম, সেটা হচ্ছে ক্রস এক্সামিনেশন, জেরার সাথে। জেরায় আইন কোনো উদ্দেশ্যে প্রশ্ন করা যায়, সত্যতা যাচাই, তার পরিচয় জানা, বিশ্বাসযোগ্যতা নষ্ট, এই সবগুলোই হবে। তাহলে মোটামুটি এগুলো একটু দেখে নিবেন, এখানে যেগুলো আছে আপনার পিডিএফ দেওয়া আছে, আপনারা একটু দেখে নিবেন। আজান দিচ্ছে।